আচ্ছা, তো এইখানে 2 নাম্বার না, এটা দাঁড়াও, এটা। তো এইখানে আমি ঘর্ষণের ক্ষেত্রে তোমাদের আমি অনেকবারই বলছি যে সব সময় যে আর ইজ ইকুয়াল টু এম জি হবে সেটা না, আর এর মান আমাদের চিত্র এঁকে বের করতে হবে। তো তোমরা সবমেতই আর ইজ ইকুয়াল টু এম জি দিয়ে সলভ করো কেন? দেখো এইখানে আমাদের চিত্র অনুযায়ী এখানে কি আছে, যে মেঝের উপর রাখা 100 কেজি ভরের একটি কাঠের বাক্সকে রশির সাহায্যে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, রশিটিকে আনুভূমিক সাথে 30 ডিগ্রি কোণে। আচ্ছা, সো এইটার ভর যদি এম হয়, এইদিকে হচ্ছে এম জি, আর আনুভূমিকের সাথে হচ্ছে 30 ডিগ্রি, সো এই কোণটা হচ্ছে আমাদের, এইদিকে আমাদের রশির সাহায্যে তোমরা এখানে টি লিখতে পারো অথবা এফ লিখতে পারো, যাই লেখো না কেন। তো এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো আমরা জানি এইদিকে টি cos 30, আর এইদিকে হচ্ছে টি sin 30, আর আমাদের আর হচ্ছে অলওয়েজ উপরে, এই তলের প্রতিক্রিয়া বলটা। তো এইখানে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে এইখানে বলো তো? আর এফ কে তো অলওয়েজ আমাদের এই দিকে। আচ্ছা বলো, ওয়াই অক্ষের সমীকরণ কি হবে বলো? বলো। শুনতেছো না আমার কথা? হ্যাঁ, শুনতেছি। এটা কি ইয়ে হবে? T sin 30 হুম। প্লাস এরপরে? mg আরে প্লাস এমজি কেন হবে? তোমরা দেখি এই জিনিসগুলো এখনো ক্লিয়ার না প্লাস আমাদের। আর উপরের দিকে আমাদের বল ক্রিয়াশীল দুইটা, একটা হচ্ছে আর, আর টি sin 30, আর তাহলে আর আমাদের একটা হচ্ছে। উপরের দিকে এই বলের লব্ধি হচ্ছে আর প্লাস টি sin 30 ডিগ্রি, এটা না? হ্যাঁ, আর আমাদের নিচের দিকে কত, এমজি, তাহলে এইখানে আমাদের যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নাই, তাহলে আমাদের বলের লব্ধি কি হবে? জিরো হবে। তো উপরের দিকে যেহেতু বল দুইটি একসাথে ক্রিয়াশীল, সেহেতু এদের লব্ধি এদের যোগফলের সমান, এটা তো আমরা জানি। আর এদের এই দুইটা বলের এই বিপরীতে আছে এমজি, তাহলে এমজি কি হবে, মাইনাস হবে না? এটা বুঝো নাই? বুঝছি। আচ্ছা, তো দেখো এখন ওয়াই অক্ষ বরাবর যেহেতু কোনো সরণ বা কোনো বেগ নাই, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর বলের লব্ধি কত হবে, জিরো হবে, তাহলে এইটা সমান জিরো, বুঝছো? তাহলে হ্যাঁ, আমাদের আর সমান কি হচ্ছে, এমজি মাইনাস টি sin 30 ডিগ্রি। আচ্ছা, সো এটা আমরা যদি 1 নাম্বার সমীকরণ দেই, এখন আমাদের কি বলছে, যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা মিউ এস এর মান হচ্ছে এইটা, রশিতে কত টান দিলে বাক্সটি আহ, গতিশীল হবে, তাহলে আমাদের কি পরিমাণ টান দেওয়া লাগবে, এইখানে আমাদের যে পরিমাণ নাম ঘর্ষণ বল, ওই পরিমাণ টান দিলে ওর মধ্যে জাস্ট গতির সঞ্চার হবে, আমাদের এখানে এইটাই বের করতে হবে। তাহলে এখন আমাদের এক্স অক্ষের সমীকরণ কি হবে বলো? বলো। টি কস 30 টি cos 30 ডিগ্রি মাইনাস এফ এস হ্যাঁ, মাইনাস এফ এস ইজ ইকুয়াল টু, এম এ ত্বরণ না আছে এখানে এম ত্বরণ। এ তো হবে না, এখানে কি হ্যাঁ, তো বলছে ত্বরণ যে তো নাই। ত্বরণের সৃষ্টি হবে, যেহেতু ত্বরণ নাই তার মানে না। এইখানে দেখো, এখানে বলছে যে বাক্সটি গতিশীল হবে, বাট এইখানে বলে নাই যে তার ত্বরণের সৃষ্টি হবে। যদি ত্বরণের সৃষ্টি হওয়ার কথা বলতো তাহলে আমরা এম এ লিখতাম, যেহেতু ত্বরণ বলে নাই,
সেহেতু এইখানে জাস্ট গতির উপক্রম হবে, সো এটা হবে জিরো। মানে T cos 30 = Fs। তোমরা তো এটা লিখছো এটা তো খাতায়, এখন আবার বলতে পারতেছো না। তাহলে আমাদের এফ এস সমান কি হবে? এফ এস সমান হবে T cos 30। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। এফ এস মানে কি? এফ এস মানে হচ্ছে মিউ এস আর, এটা আমরা জানি। আর এইখানে হচ্ছে T cos 30। আর মানে কত? আর মানে হচ্ছে mg T sin 30 = T cos 30। এখন এখানে মান বসাও। মিউ এস এর মান হচ্ছে 0.4, mg হচ্ছে 100 × 9.8, মাইনাস sin 30 মান হাফ, ইন্টু T cos 30 মান হচ্ছে √3/2। তো এখন এখানে ক্যালকুলেশন করো যে এখানে 0.4 × 100 × 9.8, সো আমাদের এইখানে হবে 392। আর 0.4 × 0.5 এইখানে হবে 0.2 × T। আর এইখানে √3/2 × T। এখন এইদিকে 392, আর ওইদিকে √3/2 এর সাথে এটা যোগ করো। তাহলে আমাদের এইখানে আসবে 1.066 টি। তারপরে 392 থেকে এটা ভাগ করে দাও। দেখো আমাদের টি এর মান আসে 367.72 নিউটন। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এইখানে আমাদের আর এর মানটা যে অলওয়েজ এমজি হবে তা কিন্তু না, আর এর মান আমাদের চিত্রের উপর ডিপেন্ড করবে। সো এই ধরনের ম্যাথ যদি এখনো ক্লিয়ার না হও, আবার বলতে পারো, কিন্তু এগুলা খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এখন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এরপরে এগুলা ম্যাথ করছো তোমরা? আমি তো এগুলো চেকই করি নাই। হ্যাঁ, করছি। আমাদের এগুলো আমরা হয়েছে করছি। কিনা। আচ্ছা, তো আমি ওই দিনও তো বলছিলাম এটা আমাদের কেস 1 2, আর এটা হচ্ছে আমাদের কেস 3 4। সো আর এই জিনিসটা তো আমরা করছিলাম যে যদি সমতলে একাধিক ব্লক বা বস্তুকে যদি একটা বল দ্বারা যদি টানা হয়, তাহলে মধ্যবর্তী যে আমাদের এই সংযোগ, এই সুতাগুলা বা দড়িগুলা থাকে, ওইগুলাতে আমাদের টানগুলা কিভাবে আমাদের ডিস্ট্রিবিউট হয়, এগুলো আমরা করছি। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা ছিল আমাদের। হ্যাঁ, তো আজকে আমরা নতুন টপিক শুরু করি। এই টপিকটা হচ্ছে আমাদের কপিকল। সো নাম কি শুনছো আগে? শুনছি তো। শুনছো? তো এটা হচ্ছে আমাদের কপিকল বা পুলি। তো এইটা কি রকম? এটা হচ্ছে, ধরো যে এইটা এইরকম, এইখানে, এবং এইখানে একটা আমাদের দড়ি আছে, যে দড়িটা এর মাধ্যমে আমাদের টানানো। এইখানে একটা বস্তু, এবং এখনো দেয় নাই শর্ট ছিল, এবং এইখানে একটা বস্তু আছে আমাদের। সো যদি এই বস্তুটা যদি নিচের দিকে নামে, তাহলে এই সুতার সাহায্যে এও সামনের দিকে আসবে, যে এই বস্তুটা সামনের দিকে আসবে যদি এই বস্তুটা নিচের দিকে নামে। অথবা এ যদি এই দিকে যায়, যদি এর উপর কোনো ফোর্স সামনের দিকে প্রয়োগ করা হয়, তাহলে এও উপরের দিকে উঠবে। এবং এই এই যে এইটা এইটা হচ্ছে আমাদের পুলি বা কপিকল, যেটা মানে তোমার একটা গোলাকার বস্তু, ওইখানে সুতা
পেঁচানো থাকে আর কি। তো এই জিনিসগুলো হয়তো তোমরা রিয়েল লাইফে কোথাও দেখছো আর কি, অথবা নাও দেখতে পারো। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মূলত পুলি বা কপিকল। সো এর ম্যাথ আমাদের করতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা আমি আবার একবার আঁকাই। আচ্ছা, এটার কি কোনো ভিডিও আছে? আচ্ছা, একটু দাঁড়াও 1 মিনিট। যদি কোনো এটার কোনো ভিডিও থাকে আমি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। পিকলের অ্যানিমেশন, ওই রকম কোনো অ্যানিমেশন তো পাই না। কোথায় অ্যানিমেশন? আচ্ছা, বাদ দাও, আমাদের অ্যানিমেশন এগুলা লাগবে না। আমরা আমাদের যেইটুক পড়া দরকার আমরা ওইটুক ওইটুক পড়ি। আর এটা তোমরা ইউটিউবে সার্চ দিয়ে এটা দেখে নিও যে এই জিনিসটা আসলে কি। তো এটা হচ্ছে আমাদের একটা রশির সাহায্যে এরা যুক্ত। তো এর ভর M1, এর ভর হচ্ছে M2। এইটা বুঝো ভালোভাবে, এগুলো আমাদের বইতে নাই কিন্তু। তো বইতে নাই জন্য যে তোমাদের এগুলা আবার মানে অতিরঞ্জিত কিছু যে পড়াচ্ছি তা না। এগুলা আমাদের এডমিশনে বা আমরা যখন পড়ছি তখন আমাদের স্যাররা এগুলা এগুলো পড়াইছিল, কারণ এর অল্প কিছু ম্যাথ আমাদের ভর্তি পরীক্ষায় বা এইচএসসি তে মাঝে মাঝে আসে। তো এগুলো আমাদের পড়লে আর কি আর এই বিষয়ে কোনো ভয় টয় থাকবে না আর কি। আচ্ছা, দেখো, তো এইখানে যদি M1 গ্রেটার দেন M2 হয়, তাহলে এর ওজন M1G নিচের দিকে কাজ করবে। তো এইটা যদি আমাদের নিচের বস্তুটা যদি ভারী হয় তাহলে এইটা অবশ্যই নিচের দিকে নামবে। এবং এ যদি এ ত্বরণের নিচের দিকে নামে, তাহলে যেহেতু এরা একই সুতার মাধ্যমে যুক্ত, এও এ ত্বরণের সামনের দিকে আসবে। এখন এইখানে খেয়াল করো, এইখানে আমাদের একটা জিনিস লিখে রাখা লাগবে, যে কোনো প্রকার গিট তো তোমরা আহ, বুঝো আর কি, মানে আমাদের সুতার মধ্যে যে আমরা গিটটা দেই আর কি। তো গিট বা বাধা ছাড়া একটি সুতার সকল জায়গায় টান সমান। সো একটা সুতার সকল জায়গায় টান সমান হবে যদি একটা সুতার মাঝখানে একটা গিট দেওয়া হয়, তাহলে গিটের দুই প্রান্তে টান আবার ভিন্ন ভিন্ন হয়ে যাবে। সো এইটা আমাদের ফিজিক্সে নাই, এটা আমরা ম্যাথে আমাদের সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, আমরা সেইখানে পড়বো যে গিট দিলে আমাদের দুই জায়গায় টান ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো এইখানে যেহেতু কপিকলের মাধ্যমে একটা সুতার মাধ্যমে দুইটা বস্তু যুক্ত, তো এদের মাঝখানে কোনো বাধা নাই। সো এইখানে আমাদের এই সুতাটার সকল জায়গায় টান একই হবে, সকল জায়গায় টান সমান। এবং আহ, এর আগের ক্লাসে আমি তোমাদের লিখে দিছিলাম যে সুতার টান সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে। তো এইখানে সুতার টান কাজ করবে এই দিকে, আর এইখানে সুতার টান কাজ করবে এই দিকে। এই দুটো জিনিস ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যদি M1 বেশি ভারী হয় তাহলে M1G এর কারণে প্রথম বস্তুটা নিচের দিকে নামবে। যদি এ ত্বরণে নামতে থাকে তাহলে দ্বিতীয় বস্তুটাও একই টানের কারণে এ ত্বরণেই সামনের দিকে আসবে। এখন
একটা জিনিস বলো। এই যে এইখানে আমরা ধরে নেই যে পুলিটা আমাদের ঘর্ষণহীন, মানে সুতা যে এইখানে একটা এর সাহায্যে যে লাগানো এটা পুলি, এই জায়গাটায় সুতার কোনো ঘর্ষণ কাজ করবে না। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা এখন এখন খেয়াল করো, এই যে আমাদের সব জায়গায় সুতার টান সেম, এবং এইখানে আমাদের সুতা এবং পুলি সবকিছুই ঘর্ষণহীন। তাহলে এইখানে যদি M1, এই বস্তুটা ভারী হওয়ার জন্য যদি পুরো সিস্টেমটা যদি এ ত্বরণের নিচের দিকে আসে, তাহলে এইখানে আমরা M1 ভরের বস্তুর জন্য কি সমীকরণ লিখবো বলো? বলো, M1 এর উপর কয়টা বল এখানে ক্রিয়াশীল? চিত্র দুইটা। দেখে বলো। হ্যাঁ, তো M1 এর উপর দুইটা বল ক্রিয়াশীল এবং আমাদের ত্বরণের দিক হচ্ছে নিচের দিকে। তো তাহলে সমীকরণ কি হবে বলো? তাড়াতাড়ি বলো। তোমাদের এত কিছু পড়ানোর পরে যদি এটা বলতে না পারো। তোমরা সমীকরণ বলো, আমি কি লিখতেছি ওইটা তোমাদের দেখা লাগবে না, তোমার সমীকরণ বলো। পারবা না এটা? কি হবে? এ টি ইকুয়াল নাকি? টি ইকুয়াল এম, কই তাহলে? চিত্র দেখেও বলতে পারতেছো না? এইখানে প্রথম বস্তুর উপর দুইটা বল ক্রিয়াশীল, একটা M1G আর একটা টি, এবং যদি ত্বরণের হ্যাঁ, দিক নিচের দিকে হয় তাহলে এখানে কোন বলটা এখানে বড়? M1G। হ্যাঁ, M1G বড়, তাহলে এই সমীকরণ এখানে কি হবে? M1G প্লাস টি হ্যাঁ, M1G মাইনাস টি সমান কি হবে? সমান কি? M1A। হ্যাঁ, সমান হবে M1A। তোমাদের এগুলা জিনিস আমি এতবার লিখাইছি যে যদি ত্বরণ সৃষ্টি হয় কোনো একটা বস্তুর, তাহলে ত্বরণটা কার কার জন্য সৃষ্টি? সুলব্ধি বল। সুলব্ধি বল যদি দুইটা, এখানে তো দেখাই যাচ্ছে দুইটা বল পরস্পর বিপরীতে ক্রিয়াশীল, তাহলে লব্ধি বল কি হবে? এদের বিয়োগফল। সো এখানে বিয়োগফলটা আমরা লিখবো কিভাবে? ত্বরণের দিক যেই দিকে, ওই দিকের বলটা বড়, তাই যেহেতু ত্বরণ নিচের দিকে M1G বড়, তাহলে এখানে লব্ধি বল কত হবে? M1G মাইনাস টি। তো এইটা সমানই তো M1A। এই সিম্পল জিনিসগুলা তো পারতে হবে। তাহলে এখানে টি সমান কি হবে? M1G মাইনাস M1A। এটা 1 নম্বর সমীকরণ। এখন হচ্ছে M2 ভরের জন্য। M2 ভরের জন্য সমীকরণ কি হবে এখানে? তাড়াতাড়ি বলো। চিত্র দেখেও বলতে পারতেছো না?
হ্যাঁ, কি? হ্যাঁ, তো বলো বলো, তাড়াতাড়ি বলো, না পারলে সেটাও বলো। আমি আমি বলে দিই, ক্লাসের মধ্যে সবাই যদি চুপ করে থাকি তাহলে তো কোনো লাভ নাই। বলে দাও। তোমরা তো তাহলে তো এই রিভিশন তো দাও না, তাহলে এখানে M2 ভরের উপর এখানে কয়টা বল এখানে ক্রিয়াশীল? চিত্র দেখে বলো, এখানে M2 ভরের উপর কয়টা বল ক্রিয়াশীল? একটা। একটা। তো এটা হচ্ছে টি। তো আর আর তো কোনো বল এখানে এখানে ক্রিয়াশীল নাই, তাহলে তো এর জন্য একটা বলই এর এই ত্বরণ সৃষ্টি করবে, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে M2A। এগুলো তোমরা যদি বলতে না পারো, আমি তো এখন এই এই জাস্ট যদি পড়াই যায়, তোমরা যদি কিছু বুঝতে না পারো তাহলে তো লাভ হইলো না। তো দেখো, তাহলে আমরা যদি এইখান থেকে এখন টি এর যদি সমীকরণ লিখি, তাহলে 1 আর 2 থেকে আমরা এখানে কি লিখতে পারি? দেখো, 1 আর 2 থেকে আমরা লিখতে পারি M2A ইজ ইকুয়াল টু M1G মাইনাস M1A। এখন আমরা যদি এই যে দেখো, M1 M2A এইদিকে নিয়ে আসলে M1A প্লাস ইজ ইকুয়াল টু M1G, তাহলে আমাদের এ সমান হবে M1 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এইখান থেকে এ যদি আমরা আমরা কমন নেই, তাহলে এখানে M1 M2 চলে আসবে, তারপরে ওইটাকে জাস্ট আমরা ভাগ করে দিচ্ছি, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এ এর এই এই সমীকরণ। এখানে এ কি? এ হচ্ছে পুরো সিস্টেমের ত্বরণ, এখানে প্রথম বস্তুর ত্বরণ, দ্বিতীয় বস্তুর ত্বরণ হচ্ছে M1। আচ্ছা, এরপরে এরপরে তাহলে এখন আমরা 2 নম্বর সমীকরণ এখন দেখো, এখন 2 থেকে আমরা যদি টি এর সমীকরণ যদি লিখি, এই- তাহলে আমাদের টি সমান কি হবে? M1 M2 M1 প্লাস M2। এই যে দেখো, আমরা জাস্ট এর জায়গায়, এই যে এর জায়গায় এই মানটা লিখলাম, এখানে তো M1 ডিভাইড বাই M1 প্লাস M2 আছে, আর এইখানে M2 আছে, জাস্ট এটা গুণ হয়ে যাবে, আর এইদিকে হচ্ছে জি। এটা বুঝছো? হ্যাঁ। তো দেখো, এগুলো আমি বুঝতে হবে, এগুলা যদি আগের সব টপিক যদি তোমরা বুঝে আসো, তো এইটা আমাদের নতুন টপিক তো কি হয়েছে? এগুলো খুবই সিম্পল একটা জিনিস। এটা ক্লিয়ার? হুম। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, তারপরে আমাদের আরো এক ধরনের আছে। তো একই সুতার মাধ্যমে, আমাদের কপিকলের মাধ্যমে এইখানে একটা বস্তু, আর এইখানে একটা বস্তু যুক্ত। তো সিমিলারলি আমাদের এইটার ভর যদি এখন M1 হয়, এইটার ভর যদি M2 হয়, এখন বলো এইখানে যদি M2 ইজ গ্রেটার দ্যান M1 হয়, তাহলে আমাদের, তাহলে অবশ্যই M2 নিচের দিকে নামবে এবং M1 উপরে উঠবে, যদি আমাদের M2 M1 এর থেকে বড় হয়। এটা হবে না? হবে। আচ্ছা, তো M2 যদি নিচের দিকে নামে, তাহলে এরা যেহেতু একই সুতার মাধ্যমে যুক্ত, তাহলে সব জায়গায় টান সমান হবে, সো এইটা হবে টি, এইটাও হবে টি। সো এবং এই জিনিসটাও মানে আমাদের M1 ভর বা আমাদের দ্বিতীয় বস্তুটাও এ ত্বরণে উপরের দিকে উঠবে, যদি M2 ভরের বস্তুটা এ ত্বরণে নিচের দিকে নামে। তাহলে M2 বস্তুটি এ ত্বরণে নিচে নামলে
এ ত্বরণে নিচে নামলে আমাদের M1 ভরের বস্তুটা এ ত্বরণে পড়ে উঠবে। আচ্ছা, তো এরা যেহেতু দুইটাই যেহেতু ঝুলে আছে, তো এর ওজন M2G নিচের দিকে, এর ওজন M1G নিচের দিকে। তাহলে এখন M2 ভরের জন্য সমীকরণ বলো। বলো। এইবার তো পারা উচিত। এবার বলো। এম কি? বলো। M2G - T। হ্যাঁ, এরপরে কি? এরপরে ইকুয়াল M2A। হ্যাঁ, M2A। এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটা আমরা আমরা টি এর সমীকরণটা লিখি। সো টি হবে আমাদের M2G মাইনাস M2A। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এখন M1 ভরের বস্তুর জন্য এখন বলো। M1 এর জন্য সমীকরণ বলো। T - M1G হ্যাঁ, এটা হচ্ছে T - M1G। এরপরে ইকুয়াল M1A। হ্যাঁ, M1A। তাহলে এখানে আমাদের টি সমান হচ্ছে M1A প্লাস M1G। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা দেখো, এখন আমরা যদি দেখো 1 আর 2 থেকে আমরা যদি লিখি, তোমরা রিভিশন দিয়ে আসবে, তোমরা একটা ক্লাসে আসার আগে রিভিশন দিয়ে আসবে। তো ফিজিক্স এত ভালোভাবে পড়ায় যদি তোমাদের মনে না থাকে বা যদি কোনো আউটপুট না আসে এক্সামে, তাহলে তো লাভ হবে না। তো ফিজিক্স আমি তোমাদের সর্বোচ্চ ভালোভাবেই পড়ানোর চেষ্টা করতেছি, আমার যতটুকু ভালোভাবে পড়ানো যায় আর কি। আচ্ছা দেখো, এইখানে তাহলে যেহেতু আমাদের দুইটাতে টি আছে, তাহলে যেহেতু টি টি, তাহলে আমরা এই দুইটা সমীকরণ সমান লিখতে পারি। সো এইখানে M1A প্লাস M1G। আচ্ছা, তো আমরা এ গুলা এক সাইডে নিয়ে আসি। তাহলে এখানে দেখো M2G আর M1G কে এইদিকে নিয়ে আসলে আমাদের এটা প্লাস হবে, মাইনাস। আর এইদিকে M1A আর এইটাকে M2A কে ওইদিকে নিয়ে গেলে মাইনাস। তো আমরা যদি এখানে জি যদি কমন নেই, তাহলে M2 মাইনাস M1। আর এ কমন নিলে M1 প্লাস M2। তাহলে আমাদের এখন এইখানে ত্বরণের সমীকরণ কি হচ্ছে? M2 মাইনাস M1। আর এখানে তো জি গুণ অবস্থায় আছে, আমরা এটা লিখবো। আর আমরা যদি এটা ভাগ করে দিই, তাহলে M1 প্লাস M2 ভাগ হয়ে যাবে। আর এইদিকে যে জি গুণ অবস্থায় আছে, আমরা এটাকে গুণ অবস্থায় লিখলাম। বুঝছো? হ্যাঁ। এখন দেখো, তোমাদের এই সমীকরণগুলো কিন্তু মুখস্থ করলে মনে রাখতে পারবো না, কারণ আমাদের আগের এর সমীকরণ আর এইটার এর সমীকরণ কিন্তু ভিন্ন। আবার যদি এই সেম জিনিসটাতে যদি M1 যদি বড় হয়, তাহলে এ এর দিক কিন্তু উল্টো দিকে হয়ে যাবে। তখন আবার সমীকরণ কিন্তু ভিন্ন আসবে। সো এইখানে দেখো M2 বড়, উপরে ওই জন্য M2 মাইনাস M1 আসছে। আর যদি M1 যদি বড় হইতো, ত্বরণের দিকও কিন্তু উল্টে যাইতো।
তখন সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ আবার ভিন্ন আসতো। সো এইটাও আমরা দেখবো। আচ্ছা, সো তোমরা যদি এইটা যদি বুঝো, তো ত্বরণের দিক যদি উল্টো দিকে হয়ে যায়, ত্বরণের দিক উল্টো হবে কখন? যখন M1 এর মানটা যখন বড় হবে, তখন সমীকরণ কি হবে? তখন ওটা তোমরা নিজেই লিখতে পারবা যদি এটা বুঝে থাকো। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা এইখান থেকে যদি টি এর সমীকরণ যদি লিখি, দেখো আমরা 2 নম্বরে যদি আমরা টি এর জায়গায় যদি আহ 2 নম্বরে লিখবো। আচ্ছা 2 নম্বরে লিখি M1 এর মান হচ্ছে M2 মাইনাস M1 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু জি প্লাস M1 জি। আচ্ছা, আহ, তাহলে এখানে কি হবে? এখন আবার এখানে আমাদের গুণ করা লাগবে। আচ্ছা দেখো, আমরা যদি এখন এখানে গুণ করি তাহলে উপরে হবে M1 M2, এইখানে হবে M1 স্কোয়ার, এদের সাথে জি গুণ অবস্থায়, নিচে M1 প্লাস M2, আর এইখানে হচ্ছে M1 জি। আমাদের এইগুলা বুঝতে তো সমস্যা নাই। এখন দেখো এইখানে M1 M2 জি মাইনাস M1 স্কোয়ার জি। এখন লসাগুর নিয়ম তো অবশ্যই জানো। এখন এই যে আমাদের নিচে যে M1 M2 আছে, এটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে M1 স্কোয়ার জি এবং M1 M2 জি। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে দেখো এখানে M1 স্কোয়ার জি, M1 স্কোয়ার জি বাদ, তাহলে এখানে আমাদের দুইটা M1 M2 জি আছে, তাহলে 2 M1 M2 জি, নিচে হচ্ছে M1 প্লাস M2। এইটা হচ্ছে আমাদের টি এর সমীকরণ। বুঝছো নাকি বলো? হুম, বুঝছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এইটা তোমরা একটা কাজ করবা, যে যদি, দাঁড়াও এটা তোমাদের হোমওয়ার্ক দিই, তোমরা যদি এটা যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে এটা লিখবা। যদি M1 > M2 হয় তাহলে সমীকরণগুলো লিখবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা করবা। আচ্ছা, এরপরে আমাদের এই টপিকের আমাদের লাস্ট টপিক এইটা হচ্ছে এখন এই কপি কলটা যদি আমাদের আনত তলে যদি থাকে তাহলে আমাদের কি হবে? সো ঘর্ষণ এবং সুতার টান এবং এই যে কপি কল মুখস্থ করে জীবনও পরীক্ষা লিখতে পারবা না। সো আমি যেভাবে বুঝাইছি ওইভাবে বুঝার ট্রাই করবা, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। এখন দেখো, এখন আমাদের এই কপি কলটা যদি আমাদের এই শীর্ষে যদি থাকে এবং এইখান থেকে একটা সুতা, আবার এই যে আমাদের কপি কলের মাধ্যমে এইখান থেকে একটা সুতা, এই দুইটা সুতার মাধ্যমে আমাদের এইখানে বস্তুগুলা যুক্ত। তো আমাদের এইভাবে দুইটা বস্তু যুক্ত আছে আর কি। আচ্ছা,
তো এখন এর ভর হচ্ছে M2, এর আমাদের ভর হচ্ছে M1। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আনত তলের বিষয়গুলো আমরা অবশ্যই জানি। সো এইদিকে হবে আমাদের M1 ধরো, এইদিকে হবে আমাদের M1G, এইদিকে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তাহলে আমরা জানি এইদিকে M1G cos থিটা, এবং তলের সাথে এইদিকে লম্ব বরাবর এইদিকে হবে M1G sin থিটা, এবং আমাদের তলের প্রতিক্রিয়া বল আর হচ্ছে এইদিকে, যেহেতু সুতাটা একই সেহেতু আমাদের সুতার টান এই যে ঝুলন বিন্দু থেকে টি একটা উপরে, আর একটা টি হচ্ছে এইদিকে উপরে। সো এইখানেও যদি সিমিলারলি আমাদের M2 যদি M1 এর চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই এটা আমাদের নিচের দিকেই নামবে। সো এ নামবে আমাদের নিচের দিকে, এও সেম ত্বরণে উঠবে উপরে। এই এই জিনিসগুলো বুঝছো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এটা ক্লাসের সময় প্রায় শেষ, আমি তোমাদের আরেকটু লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও।